হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স মাইন্ড ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। এমার্স আর্মি কেমন আছো সবাই? কমেন্ট সেকশন লিখে জানাও তোমাদের পড়াশোনা কি চলছে না চলছে, কি অসুবিধা সুবিধা। আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে তোমাদের সবার রিপ্লাই দিতে এবং তোমাদের যা যা প্রবলেম সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য। ঠিক আছে, চলে আসি আজকের ভিডিওতে। তো ভিডিওতে বেশি দেরি করবো না, তার চটপট করে যেটা বলে সেটা বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কি করেছিলাম ক্লাস 11-এ বেসিক ম্যাথস, যে জিনিসপত্রগুলো তোমাদের ম্যাথমেটিক্সের জন্য দরকার ক্লাস 11-এর জন্য, সেটা নিয়েও কিন্তু ডেডিকেটেড ভিডিও করে দিয়েছিলাম। তারপরে কয়েকটা ছোট ছোট দুটো টপিক আসে। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড মানে ভৌত জগৎ, 1 নম্বর টপিক। আর সেকেন্ড টপিক যেটা আসে সেটা হচ্ছে তোমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট মানে পরিমাপের যে আর এবং ত্রুটি, এই যে টপিকটা। এই দুটো টপিকের উপরে তোমরা যদি ডেডিকেটেড ভিডিও চাও তাহলে সেটা আমি মোটামুটি 1-1.5 ঘন্টার মতন একটা ওয়ান শট বানিয়ে সেটা দিয়ে দিতে পারি। তো সেটা যদি চাই, সেটা যদি লাগে, তাহলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি আমাকে লিখে জানাও। হ্যাঁ, ক্লাস 11-এর স্টুডেন্টরা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, যাতে কি হয়ে যায় আমাদের কমিউনিটি আরো বড় হয়। আমাদের কাছে এখন যারা সাবস্ক্রাইবার বেসরা রয়েছে তারা মোস্টলি ক্লাস 12-এর স্টুডেন্ট। তো তোমরা যারা ক্লাস 11-এ যারা পড়ছো তাদেরকেও বলা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা টিপে রাখো, যাতে নতুন এরকম যখন কন্টেন্ট আসে সেরকম কন্টেন্ট তুমি লাগাতার পেতে থাকো। আজকে যেটা স্টার্ট করার কথা সেটা হচ্ছে মোশন ইন 1D, সরল রৈখিক গতি বা একমাত্রিক গতি। সেইটা কি, এই জিনিসগুলো কিন্তু লেকচারগুলো পাটে পাটে আসবে। কারণ বড় লেকচার যদি একসাথে অনেকটা করি তোমাদের কি হয় যে অনেকটা দেখো অনেকটা দেখে উঠতে পারো না। তো সেই জিনিসটাকে কাটানোর জন্য আমি ছোট ছোট করে লেকচার্স নিয়ে আসবো প্রত্যেক দিন, মোটামুটি প্রায় সপ্তাহে 1-2 বা 3টে করে। আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এরকম ভিডিও আসবে। সেই ভিডিওগুলোর মধ্যে আমি আমার লেকচার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব, পুরো ডিটেলসে খুঁটি এমনভাবে করবো যে তোমার কিচ্ছু দেখার দরকার নেই, অন্য কোথাও কোনো চ্যানেল যাওয়ার দরকার নেই। ডেডিকেটলি তুমি সবকিছু এখানে পেয়ে যাবে। সেখানে থিওরি পড়লে থিওরি, নিউমেরিক্যাল করলে বা অঙ্ক করলে অঙ্ক, সেগুলো সবকিছু এখানে পেয়ে যাবে। ফাইন, তাহলে চলো স্টার্ট করি। আজকের এই যে টপিকটা, এই টপিকটাকে বলা হচ্ছে মেকানিক্স। তার আগে দেখে নি মেকানিক্স কি জিনিস। দেখো, মেকানিক্স বা বলবিজ্ঞান এই টপিকটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক। লোকজন বলে, আমি বলি না, লোকজন বলে। তার কারণ কি, তারা এই টপিকটাকে খুব ভয় পায় বলে। একটা জিনিস আগে থেকে বলে রাখি, উপর ইলেকট্রোস্ট্যাটিক্স লেখা রয়েছে, এটাতে মিসগাইডেড হয়েও না। কারণ যে পিপিটিটা বানিয়েছিলাম ক্লাস 12-এর জন্য সেটা ক্লাস 11-এর মধ্যে ঢুকে গেছে, তো তাই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। আই হোপ এটা তো খুব একটা তোমরা বদার্ড হবে না। তো যেটা বলছিলাম মেকানিক্স, তো যেই যারা দেবে বা নিট যারা দেবে তাদের ক্ষেত্রে একটা খুব বড় ভয়ের জায়গা তৈরি হয় যে মেকানিক্সের জন্য। কিন্তু আমি নিজে মেকানিক্সের এক্সপার্ট, কারণ আমার নিজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো সেখান থেকে বলে রাখি, মেকানিক্স কিন্তু খুব ইজি একটা টপিক। তোমাকে জাস্ট ভালো করে বুঝতে হবে, ভালো করে করতে হবে, তাহলে দেখবে এই টপিকটার মতন সোজা টপিক আর ইন্টারেস্টিং টপিক বলে কিছু হয় না। তো ঠিক আছে, চলে আসি যে মেকানিক্সের মধ্যে কি আছে। মেকানিক্স বা বলবিজ্ঞান, বাংলা টার্মস গুলো খুব একটা প্রচলিত না, তাই বাংলা টার্মস গুলো খুব একটা বলা হয় না। কিন্তু ইংলিশ টার্মস গুলো এখানে কিন্তু বেশি প্রচলিত, তাই আমরা মোটামুটি বাংলা টার্মস গুলো কাকে কি বলে সেটা লিখে রাখবো, বাট ওগুলোকে ইংলিশ টার্মস ধরেই আমরা ডাকার চেষ্টা করব। ঠিক আছে, তার কারণ তোমরা যখন ভালো বইগুলো পড়বে সেগুলো অনেক সময় ইংলিশ ভার্সনে বই হতে পারে, তাই তোমাদের এই টপিকগুলো সেইগুলোর নামটা জানাটা কিন্তু খুব দরকার। বা তোমরা যদি কোনো ন্যাশনাল লেভেলে কোনো চ্যানেল দেখো সেখানেও কিন্তু তোমাদেরকে এই টপিকগুলো, এই মানে মেকানিক্স, এই কথাগুলো বলে ডাকা হবে, তাই এই টার্মসগুলো তোমাদের জানা থাকা খুব দরকার। চলো ফাইনালি, তো এই মেকানিক্স বা বলবিজ্ঞান এটার দুটো শাখা, একটাকে বলে ডাইনামিক্স বা গতিবিজ্ঞান, একটাকে বলছে স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান। ঠিক আছে, নাম শুনে বুঝতে পারছো, স্থিতিবিজ্ঞান গতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান মানে কি? স্থিতিবিজ্ঞান মানে হচ্ছে যে রেস্টে আছে, মানে যে স্থির অবস্থায় আছে তাকে নিয়ে পড়াশোনা। গতিবিজ্ঞান মানে হচ্ছে যে গতিশীল অবস্থায় রয়েছে তাকে নিয়ে পড়াশোনা। এইটাকে আমি যদি দুটো বাচ্চাতে ভাগ করে দিই তখন পাই হচ্ছে একটাকে বলে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান, একটাকে বলে কাইনেটিক্স চলবিজ্ঞান। এই জিনিসগুলোকে কি বলে না বলে ডিটেলসে ডেফিনেশন অবভিয়াসলি আমি এই লেকচারের মধ্যে প্রোভাইড করবো, তো চিন্তা নেই, জাস্ট নামগুলোকে জেনে রাখো। একটাকে বলছে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান, একটাকে বলছে কাইনেটিক্স বা চলবিজ্ঞান। ফাইন, আচ্ছা চলো এবার দেখে নিই এগুলো ডেরিভেশন কোনটাকে কি বলে না বলে। প্রথমে হচ্ছে কাইনেটিক্স, এই স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান, স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞানটা কি জিনিস? এই জিনিসটা কিন্তু তোমরা বড় হয়ে পড়বে, যারা তোমরা অলরেডি সাম্যাবস্থা এই টপিকটা সম্বন্ধে আগে থেকে জেনেছো, বা যদি কেউ ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো বা স্টিল ভিডিওটা দেখছো, বা যেই বা নিটের জন্য এই ভিডিওটা দেখছো, তারাই নিশ্চয়ই এটা জানো। কিন্তু যারা তোমরা ক্লাস 11-এ উঠেছো তাদেরকে একটা জিনিস বলে রাখার কথা, সাম্যাবস্থা জিনিসটা কি। সাম্যাবস্থা মানে ধরো ধরো আমি একটা চাবির রিংটা নিলাম, ঠিক আছে, তো এর এই দিকে আমি এফ বল দ্বারা টানছি, ওই দিকেও এফ বল দ্বারা টানছি। তো দুদিকে যদি এফ বল দ্বারা টানি তাহলে বস্তুটার উপরে টোটাল বল কত হবে? টোটাল বল 0, কারণ এই বল আর এই বল একে অপরকে কেটে দিল। তো একটা বস্তু, তার উপর যদি দুদিকে দুটো বল যদি প্রযুক্ত করা হয় তাহলে ওর উপরে নেট বল কত হবে? ওর উপর নেট বল হয়ে যাবে 0। যদি ওর উপর নেট যদি বল 0 হয় তাহলে
বস্তুটা স্থির অবস্থায় থাকবে না গতিশীল অবস্থায় থাকবে? নিশ্চয়ই স্থির অবস্থায় থাকবে। তো এই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে বলে সাম্যাবস্থা। মানে যখন বস্তুর উপরে টোটাল প্রযুক্ত বলটা যখন শূন্য হয়ে যাচ্ছে, সেটাকে বলে সাম্যাবস্থা, রাইট? তাহলে দেখো, স্ট্যাটিস্টিক্স কাকে বলে? বলবিজ্ঞানের যে শাখায় বল কর্তৃক সাম্যাবস্থা এবং তার শর্ত নিয়ে আলোচনা করা হয় তাকে বলে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মানে কি করে সাম্যাবস্থা তৈরি হচ্ছে, সাম্যাবস্থা হয়ে গেলে অবজেক্ট বা বস্তুটা কিভাবে ব্যবহার করে, কিভাবে বিহেভ করে, সেই রিলেটেড পড়াশোনা হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে? তারপরে এইটা রিলেটেড খুব একটা কিছু পড়াশোনা অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে হবে না। আমাদের পড়াশোনা হবে কাইনেম্যাটিক্স, এই চ্যাপ্টারটা নিয়ে। তো দেখি এই জিনিসটা কাকে বলে। চলো দেখি। এবার হচ্ছে ডাইনামিক্স। ডাইনামিক্স মানে কি? দেখো, পুরো মেকানিক্সের হচ্ছে দুটো বাচ্চা, একটা হচ্ছে স্ট্যাটিক্স, সরি, বারবার স্ট্যাটিস্টিক্স বলে বলে অভ্যেস হয়ে গেছে। তো একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা হচ্ছে ডাইনামিক্স। ডাইনামিক্স বা গতিবিজ্ঞান মানে হচ্ছে বলবিজ্ঞানের যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের প্রভাব আলোচনা করা হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, গতিশীল বস্তুর উপর বলের প্রভাব। মানে মানে তুমি কোনো একটা বস্তু, তাকে বল দিয়েছো, বল দেওয়ার ফলে তার এখন অবস্থা কি হচ্ছে? সে গতিশীল ছিল আগে থেকেই, এখন তার গতি আরো বৃদ্ধি হচ্ছে নাকি গতি আরো হ্রাস পাচ্ছে? তো মানে বলের প্রভাব কতটা একটা বস্তুর উপরে, যে কিনা অলরেডি গতিশীল ছিল বা এখন গতিশীল হলো, সেইটা। ঠিক আছে, যদি তুমি ডেফিনেশন বুঝতে না পারো, কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, কারণ পরীক্ষাতে ডেফিনেশন আসবে না। এই জিনিসগুলো জাস্ট তোমাদের জেনে রাখা, কনসেপ্টগুলোকে মাথায় একদম গেঁথে নেওয়া, যাতে কি হয়, যাতে পরীক্ষার সময় এই টার্মসগুলো তোমাদের জানা থাকে। তাই যখন তোমরা অঙ্ক করতে বসবে বা যখন কোনো জিনিসপত্র পরবর্তী আলোচনা যখন পড়তে বসবে, এই টপিকগুলো যেন তোমাদের সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকে। তাহলে কি হবে, তাহলে জিনিসগুলোকে তাড়াতাড়ি গ্র্যাস্প করতে বা পড়তে খুব সুবিধা হবে। ফাইন, চলো পরেরটাতে এগোই। এবারে ডাইনামিক্সের বা গতিবিজ্ঞানের দুটো শাখা, একটা হচ্ছে কাইনেম্যাটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেম্যাটিক্স মানে কি? কাইনেম্যাটিক্স মানে হচ্ছে এটা যে শাখা, গতিবিজ্ঞানের যে শাখা, যেই শাখায় একটা, মনে করো বস্তু একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট অব্দি গেল, এই যে গেল এইটাতে ফোকাস করা হচ্ছে। কেন গেল, কিভাবে গেল, সেইটাতে নয়। ঠিক আছে? মানে একটা জায়গা থেকে এক জায়গায় গেল, কতটা গেল, কিভাবে গেল, সেইটা ইম্পর্টেন্ট। কার জন্য গেল, এর জন্য কে দায়ী, পিছনে কি কোনো বল ওর উপর প্রয়োগ করা হয়েছিল, কতটা বল প্রয়োগ করা হয়েছিল, সেই সব জিনিসপত্র নিয়ে ভাবতে হবে না। সেই জিনিসটাকে বলে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। আর পরবর্তীকালে কি রয়েছে? কাইনেটিক্স। কাইনেটিক্স মানে দেখো কি, গতিবিজ্ঞানের যে শাখায় বস্তুর গতির সাথে সাথে গতির কারণ আলোচনা করা হয়। মানে তুমি একটা অবজেক্ট বা একটা বস্তু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেল, কার জন্য গেল, কোন ফোর্স এর উপরে কাজ করেছে, কতটা ফোর্স কাজ করেছে, সেই যে জিনিসপত্রগুলোকে একসাথে নিয়ে এসে যখন আমরা পড়াশোনা করব, তখন তাকে বলা হয়, হ্যাঁ, তখন তাকে বলা হয়েছে কি যেন বলে, কাইনেটিক্স বা চলবিজ্ঞান। এই গতিবিজ্ঞান চলবিজ্ঞান এই কথা দুটো মাঝে মধ্যে খুব গুলায়, তোমরা গুলিও না। গতিবিজ্ঞানের দুটো শাখা, স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞান। ঠিক আছে, আমরা কি নিয়ে এখন ফোকাসে আছি? আমরা রয়েছি স্মৃতিবিজ্ঞান নিয়ে। তো আমরা স্মৃতিবিজ্ঞানটা পড়বো। চলো, এরপরে এখনো বেশ কিছু জিনিসপত্র নিয়ে ডেফিনেশন বলাটা দরকারি, কারণ এটা ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার। ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারের মধ্যে খুব হাইফাই জিনিসপত্র প্রবলেম আমরা করবো না, আমরা জাস্ট এই জিনিসপত্রগুলো জেনে রাখবো। তার কারণ ইন্ট্রোডাকশনের মেইন জিনিসই হচ্ছে যে তোমাদের কি কি পড়তে হবে ফিউচারে, সেই জিনিসগুলো সম্বন্ধে একটা পোক্ত ধারণা তৈরি করা, সেই জিনিস সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করে নেওয়া। তো এখন আমরা কি করব, সেই জিনিসগুলোকে জানবো, যেটার ইম্পর্টেন্স পরে আসবে। তাই এই ভিডিওটাকে একদম স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ অবধি তোমার পুরোটা দেখে নাও। দেখে নিয়ে তারপর থেকে আমরা ধীরে 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 আরো কনসেপচুয়াল টপিকগুলো যখন পড়বো, তখন কিন্তু এগুলোতে বারবার যাতে ফিরে যেন না আসতে হবে, রাইট? ওকে। এরপরে দেখো, বস্তু ও কণা। বস্তু আর কণা, বস্তু কণা নয় কিন্তু, বস্তু আর কণা এই দুটো আলাদা জিনিস। বস্তু কাকে বলে, কণা কাকে বলে? বস্তু কাকে বলে, প্রথম কথা দেখো এখানে ডেফিনেশনে কি বলেছে, যার নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং নির্দিষ্ট স্থান অধিকার করে থাকে, তাকে বলে বস্তু। মানে ধরো আমি জলের বোতলটা নিলাম, ঠিক আছে, এর একটা নির্দিষ্ট ভর রয়েছে, এর নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং যদি কোথাও রাখি একটা নির্দিষ্ট একটা জায়গা এ অধিকার করে থাকে, তাহলে এ হয়ে গেল বস্তু। ঠিক? আর কণা, পার্টিকেল কাকে বলে? কণা মানে হচ্ছে যে ধরো একটা এমন একটা ছোট্ট জিনিস যার নির্দিষ্ট ভর রয়েছে কিন্তু আয়তন নেই। আয়তন নেই বলতে কি একেবারে আয়তনহীন? সেটা কি হতে পারে? না, সেটা হতে পারে না। ধরে নাও আয়তনটা নগণ্য, এত নগণ্য যে মনে করো যে ধরো একটা এত বড় একটা পাথরের টুকরো ছিল, সেইটাকে ধরো তুমি চাপতে 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 এমন একটা জায়গাতে নিয়ে এলে যেন ওর পুরো আয়তনটা একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। ঠিক? তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে কণা। মানে পুরো জিনিসটা যেন একটা সলিড নিরেট জিনিস হবে,
সেই জিনিসটা যেন আকার যদি খুব বড় হয় তাহলে কিন্তু অনেক জটিলতা তৈরি হয়ে যাবে। যেমন তোমাদেরকে যদি এক্ষুনি বলা হয় যে ধরো একটা ফুটবল, এই ফুটবলটাকে তুমি যদি লাত মারো, ঠিক আছে, তাহলে কি হবে? ফুটবলটার মধ্যে কিন্তু অনেক রকমের মিশ্র গতি তৈরি হবে। মানে ধরো ফুটবলটা যাচ্ছে সোজা না গিয়ে ধরো ঘুরতে 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 যাচ্ছে, কিন্তু সেখানে যদি একটা ছোট্ট বুলেট নেওয়া হতো, সেটা যদি বুলেট যদি ফায়ার করা হতো তাহলে কি হতো, যে ওটা কিন্তু সাঁ করে সোজা চলে যেত। ওখানে কিন্তু কোনো ঘোরা বা ঘুরতে ঘুরতে যাওয়া এরকম কোনো ব্যাপার আসতো না। তাহলে বুঝতে পারছো যে ফিজিক্সের ল গুলো বা সূত্রগুলো যখন আমরা প্রয়োগ করব, সেখানে কার উপর প্রয়োগ করলে জিনিসটা আরো সহজ হবে? কণার উপরে। কেন? কারণ কণার আয়তনটা অনেকটা ছোট, আর তার সঙ্গে এর মধ্যে জটিলতা অনেক কম আসবে। তাহলে চলো ডেফিনেশনটা দেখে নিই। দেখো কি বলছে এখানে, যার নির্দিষ্ট ভর আছে এবং নগণ্য আয়তন থাকে অথবা তার সমগ্র ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকে কণা বলে। মানে এর নির্দিষ্ট ভর রয়েছে, আয়তনটা খুব ছোট্ট এবং সীমিত একটা নগণ্য একটা আয়তন রয়েছে, অথবা ধরে নিতে পারি যে যদি একটা বড় বস্তুকে আমি কণাতে কনভার্ট করতে পারি। কিভাবে? যদি ধরে নিই যে ওর সম্পূর্ণ ভরটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে একটা কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে, ঠিক আছে, তাহলে কি করবো? বস্তুকে আমরা কণাতে কনভার্ট করতে পারবো। এই গেল কনসেপ্ট। দেখি আর কি কি বলা রয়েছে। এবার যেটা বলা সেটা হচ্ছে স্থিতি আর গতি। স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, এগুলো তোমরা অলরেডি তোমাদের 9-10 অলরেডি পড়ে ফেলেছো, বাট স্টিল এই জিনিসগুলোকে জানতে হবে, কারণ এর উপরে আরো জিনিসপত্রগুলোকে বলা রয়েছে, তাই জন্য এটা বলতে থাকা। স্থিতি কাকে বলে? স্থিতি মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় না, তাকে সেই অবস্থাটাকে বলে হচ্ছে স্থিতি। মানে মানে ধরো তুমি একটা চেয়ারের মধ্যে বসে রয়েছো, তাহলে তোমার অবস্থাটা কি? তোমার অবস্থা হচ্ছে স্থিতি। কেন? কারণ আধ ঘন্টা কেটে গেল, তুমি ওই চেয়ারেই বসে রয়েছো, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তোমার অবস্থানের কি কোনো পরিবর্তন হলো? হলো না। আর গতি কাকে বলে? গতি মানে হচ্ছে যখন সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি বলে। ক্লিয়ার? আবারও বলছি, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন। মনে করো তুমি একটা ঘরের মধ্যে হাঁটাচলা করছো, তো সময়ের সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর আমি যদি দেখতে থাকি, তোমার পজিশনটা কিন্তু, তোমার অবস্থানটা কিন্তু পাল্টাচ্ছে। তো সেই অবস্থাটাকে কি বলা হয়? সেই অবস্থাটাকে বলা হয় গতি। তাহলে দুটো জিনিস পেলাম, একটা স্থিতি একটা গতি। কিভাবে পেলাম বুঝতে পারলে? ক্লিয়ার? অসুবিধা নেই? ওকে। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স। দেখো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে স্থিতি আর গতি এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে রিলেটিভ, সম্পূর্ণভাবে আপেক্ষিক। কেন? কারণ ধরো এইভাবে ভাবো যে আম, ধরো আমি ট্রেনে উঠেছি, তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেনটা ছেড়ে দিল, তোমার রেসপেক্টে আমি গতিশীল না স্থিতিশীল? তোমার রেসপেক্টে আমি গতিশীল। কেন গতিশীল? তার কারণ তুমি বসে রয়েছো প্ল্যাটফর্মে আর আমি রয়েছি একটা চলন্ত ট্রেনে, তাই তোমার রেসপেক্টে ট্রেনটা যেহেতু গতিশীল, তাই জন্য ট্রেনের মধ্যে থাকা আমিও গতিশীল। তাহলে তোমার রেসপেক্টে আমার অবস্থা কি? গতিশীল। আচ্ছা, এরপরে মনে করো আমি ট্রেনে, আমার সঙ্গে আর একটা বন্ধু যাচ্ছে, সে পাশাপাশি দুজনে সিটে বসে রয়েছি, তার রেসপেক্টে আমি স্থিতিশীল না গতিশীল? আমি কিন্তু প্ল্যাটফর্মে থাকা ছেলেটির রেসপেক্টে কিন্তু গতিশীল, কিন্তু পাশে বসে থাকা বন্ধুর রেসপেক্টে কি গতিশীল? না। সে কি মনে করবে? সে মনে করছে আমাকে স্থিতিশীল। কেন? কারণ তারা, আমি আর আমার বন্ধু যে ট্রেনে রয়েছি, তারা দুজন একই বস্তু সংস্থার মধ্যে রয়েছে, তাই জন্য সে নিজেও গতিশীল, আমিও গতিশীল, কিন্তু একে অপরের রেসপেক্টে, একে অপরের সাপেক্ষে কি, একে অপরের সাপেক্ষে আমরা এতে রয়েছি, স্থিতিশীল অবস্থায় রয়েছি। আবার মনে করো ওই ট্রেনটার পাশাপাশি আরেকটা ট্রেন যাচ্ছে, দুজনেই একই গতিবেগে যাচ্ছে, আমি জানলা দিয়ে একজনকে হাই বললাম, ও জানলা দিয়ে আরেকজন হাই বলল, তো দুজনেই একে অপর কি দেখছে, যে দুজনেই একই গতিবেগে গতিশীল, তাহলে এর রেসপেক্টে ও স্থিতিশীল, ওর রেসপেক্টে এই স্থিতিশীল। কারণ আমার জন্য ওর পজিশন পাল্টাচ্ছে না, আমি যেভাবে যাচ্ছি ওকে তো একইভাবে দেখতে পাচ্ছি, আবার ওর জন্য আমাকে কি দেখতে পাচ্ছি, ওর জন্য আমাকেও স্থিতিশীল ভাবে দেখতে পাচ্ছি। তাহলে কি হয়ে গেল? তাহলে কে স্থিতিশীল কে গতিশীল এই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি চেঞ্জ। কেন? তার কারণ আমাকে ডিপেন্ড করছে যে আমি কার নজর থেকে দেখছি, কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। যার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সে আমাকে আলাদা আলাদা ভাবে দেখতে পারে। আবার এইভাবে ভেবে দেখো যে আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, তোমার আপাতভাবে মনে হচ্ছে যে আমি লাস্ট 5 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমার অবস্থার কি পরিবর্তন হয়নি? হ্যাঁ হয়েছে, কারণ আমি যার উপর দাঁড়িয়ে আছি সেই পৃথিবীটাই ঘুরে গেছে আধ ঘন্টার মধ্যে।
বা লাস্ট 5 মিনিট 10 মিনিটের মধ্যে কিছুটা হলেও ঘুরে গেছে, তাহলে আমি কি আদৌ স্থির, নাকি এই মহাবিশ্বে আদৌ কেউ স্থির রয়েছে? না, এই মহাবিশ্বে কেউই স্থির নয়। পুরো বিশ্বের সবাই যে পৃথিবীর উপরে রয়েছে, যেহেতু পৃথিবী গতিশীল, পৃথিবীর মধ্যে থাকা আমি তুমি সবাই গতিশীল। তুমি ফোনটাকে নিয়ে এইভাবে দেখছো, তাই ভাবছো যে তুমি বিছানায় শুয়ে আছো, কিন্তু তুমিও গতিশীল। ঠিক? তো তাই জন্য স্থিতি গতি এই অবস্থাটা কমপ্লিটলি কার উপরে নির্ভর করে? কমপ্লিট নির্ভর করেছে আমি কার মধ্যে রয়েছি, বা আমি কার রেসপেক্টে, কার সাপেক্ষে আমি কাউকে বিচার করছি। সেই যে বিচার্য জিনিসটা, সেই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রেম অফ রিফারেন্স বা নির্দেশতন্ত্র। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটা তোমাদেরকে জানতে হয়। আমি আগের বছরও এই জিনিসটাও ভিডিও বানিয়েছিলাম, তখন আমার ডিজিটাল বোর্ডে সেট আপটা ছিল না, তখন আমার হোয়াইট বোর্ডে সেট আপ ছিল। সেই ভিডিওটাও কিন্তু মোটামুটি সেই তখন যেরকম সাবস্ক্রাইবার ছিল সেই রকম অনেকেই এই ভিডিওটা পছন্দ করেছিল। তো এই নির্দেশতন্ত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এবার চলো নির্দেশতন্ত্র জিনিসটা কি, তার ডেফিনেশনটা কি। এর জিনিসটা তো মোটামুটি আমরা বুঝে গেছি, এর ডেফিনেশনটা পড়ে ফেলি, দেখি কি আসে। দেখো কি বলছে, কোনো বস্তুর অবস্থান, তার অবস্থা, অবস্থা বলতে কি স্থিতি গতি বর্ণনা করার জন্য অন্য কোনো বস্তুর সাহায্য প্রয়োজন, এই দ্বিতীয় বস্তুকে নির্দেশ বস্তু বলে। মানে আমি যার রেসপেক্টে, যার সাপেক্ষে কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলছি, সেই বস্তুটাকে বলে হচ্ছে নির্দেশ বস্তু। মানে যার সাপেক্ষে আমি কোনো জিনিসকে বিচার করছি। আর দেখো তার সাথে কি বলছে, তার সাথে যুক্ত স্থানাঙ্ক সংস্থাকে বলে নির্দেশতন্ত্র। স্থানাঙ্ক সংস্থা মানে সামনে ডিসকাশন হবে স্থানাঙ্ক সংস্থাটা কি। বাট ধরে নাও যে তোমরা তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলো গ্রাফ ট্রাফ তো করেছো, তাহলে তোমরা মোটামুটি স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে একটা খুব ভালো আইডিয়া রয়েছে। মনে করো যার সাপেক্ষে পুরো জিনিসটাকে আমরা ধরছি, ঠিক তাকে যদি আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মাঝখানে কেন্দ্র বা অরিজিনে যদি আমি রাখি, তাহলে তার রেসপেক্টে পুরো দুনিয়াটা কিরকম, এই যে জিনিস ভাবে, এই আঙ্গিকে জিনিসটাকে দেখা, সেটাকেই বলে নির্দেশতন্ত্রের মেন এসেন্স। ঠিক, এবারে স্থানাঙ্ক কত রকমের হয় সেটা দেখছি। দেখো এখানে ফ্রেম অফ রেফারেন্স কত রকম বা নির্দেশতন্ত্র কত রকমের হয়। একটা হচ্ছে কার্টেশিয়ান মানে কার্তেজীয় সংস্থা, একটা পোলার বা গোলীয় সংস্থা বা মেরু সংস্থা, এটাকে অনেক নামই বলা যায়, বাট আমরা এটাকে পোলার বলবো, আর কার্তেজীয়টাকে আমরা কার্টেশিয়ানই বলবো। ঠিক আছে, এই কার্তেশিয়ান ইনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, একজন ফরাসি গণিতজ্ঞ, তার নাম হচ্ছে ডেকার্টেস। তো ডেকার্টেসের থেকে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের কনসেপ্টটা এসেছিল, তাই জন্য আমরা ওনার নাম অনুযায়ী এটাকে কার্টেশিয়ান সিস্টেম বলি। মানে তোমরা ক্লাস 11 তোমরা 9-10-এ যখন ওই প্রবলেমগুলো করেছিলে, যে প্রবলেমের মধ্যে কি ছিল, যে প্রবলেমের মধ্যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করতে হয়েছিল, সেই পুরো সিস্টেমটাই রচনা করেছিলেন একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে ডেকার্টেস। ক্লিয়ার? আচ্ছা চলো এবারে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেজীয় স্থানাঙ্ক সংস্থা, বাবা কি বড় নাম, কি ভারী নাম, এটা নিয়ে একটু ডিসকাশন করা যাক। তো আমরা আমাদের স্থানাঙ্ক সংস্থাকে কিভাবে বিচার করব এইভাবে যে আমাদের নিড কিরকম, আমাদের প্রয়োজন কিরকম তার উপরে। ধরো কোনো একটা জিনিস সোজা একদিকে যাচ্ছে একদিকে আসছে, যাচ্ছে আসছে, তো সেটা একমাত্রিক গতি না দ্বিমাত্রিক গতি না ত্রিমাত্রিক গতি? অবভিয়াসলি একমাত্রিক গতি। মনে করো কেউ একজন রয়েছে যে এখান থেকে 1 2 3 4 5 পা ডান দিকে যাচ্ছে পায়চারি করতে করতে, আবার বাঁ দিকে 1 2 3 4 5 পা আসছে, এসে আবার এদিকে যাচ্ছে। তো এর গতিটা কিরকম? এর গতি হচ্ছে এদিকে 5 পা, আবার ফিরে এলাম, তারপরে আবার 5 পা, আবার ফিরে এলাম। ঠিক আছে, কিন্তু এই যে ডান দিক বা বাঁ দিক, তার জন্য একটা বিন্দু দরকার, তো সেই বিন্দু রেসপেক্টে এইদিকে ডান দিকে এইদিকে বাঁ দিক করতে হবে। তো তাহলে আমরা যদি এই বিন্দুটাকে যদি অরিজিন বা কেন্দ্র মনে করি, তাহলে তার রেসপেক্টে ডান দিক বা বাঁ দিক আমরা দেখতে পাচ্ছি। ঠিক ঠিক, তো তাহলে কি হচ্ছে, এইখানে এই টাইপের যে মোশন, এই টাইপের যে গতি, সেইটাকে পড়ার জন্য আমাদের কিরকম স্থানাঙ্ক দরকার, স্থানাঙ্ক ব্যবস্থা দরকার, 1 ডাইমেনশনাল বা শুধুমাত্র যার মধ্যে একটাই অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। আবার তুমি এরকম একটা এক্সাম্পল নিতে পারো, ধরো মনে করো একটা পিঁপড়ে, এ নিচ থেকে গুটি 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 করে উপরে উঠলো, উপরে উঠে তারপর স্লিপ খেয়ে আবার ধরাস করে পড়ে গেল, আবার উঠলো
আবার পড়লো। তো এর যে গতিটা এটা হচ্ছে একমাত্রিক গতি, তাই না? কারণ এটা হচ্ছে একটাই ডিরেকশন রয়েছে। তো যে টাইপের গতির জন্য শুধুমাত্র একমাত্রিক গতি, মানে তার জন্য কি আইদার এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা অ্যাক্সিসের দরকার পড়ে, তাকে বলে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রীয় কার্তেজীয় স্থানাঙ্ক সংস্থা। দেখো আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রবলেমগুলোকে যতটা পারা যায় সিম্পল করা যায়। তার জন্য যদি একটা অ্যাক্সিসে যদি হয়ে যায় তাহলে আমরা দুটো অ্যাক্সিসের কথা ভাববো না। কিন্তু যদি আমাদের গতিটা আরো যদি ডিফিকাল্ট হয় বা যদি আরো জটিল হয়, যেমন ধরো তুমি একটা মেঝেতে চলাচল করছো, মেঝের মাঝখান থেকে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস তুমি কেটে দিয়েছো, কখনো তুমি এদিকে যাচ্ছ, কখনো তুমি এদিকে যাচ্ছ, কখনো তুমি সেদিকে যাচ্ছ। মানে ধরো একটা মেঝে, এটাকে লম্বা চওড়া এইভাবে তুমি ভেবে নিয়েছো। এখান থেকে তুমি এখানে গেলে, সেখান থেকে এখানে, সেখান থেকে এখানে, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ঘরময় ছোটাছুটি করছো এদিক ওদিকে। তো তাহলে সেটাকে তোমার গতিকে বোঝার জন্য কিন্তু শুধুমাত্র একটা অ্যাক্সিসে হবে না, তখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোই লাগবে। তাহলে তখন আমাদের কি নিতে হবে? তখন আমাদের নিতে হবে টু ডাইমেনশনাল ধরো এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে এক্স ড্যাশ, এটাকে ওয়াই অ্যাক্সিস, নিচেরটাকে ওয়াই ড্যাশ। অনেক সময় এক্স ড্যাশকে মাইনাস এক্স বা ওয়াই ড্যাশকে মাইনাস ওয়াইও বলতে পারো, তোমার ইচ্ছা, দুটোই চলে। ঠিক? তো এবারে এই টাইপের জন্য দেখো দুটো অ্যাক্সিস লেগেছে, তাহলে একে কি বলবো? টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, দুটো মাত্রা লাগছে তাই দ্বিমাত্রিক কার্তেজীয় স্থানাঙ্ক সংস্থা। দেখো ক্লিয়ার কি? তুমি ধরো মনে করো গাড়ি করে যাচ্ছ, তুমি বাইকে করে যাচ্ছ, তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, হাঁটাচলা করছো, এই টাইপের সমস্ত মোশনের জন্য কে দায়ী? এই সমস্ত মোশনের জন্য মানে তোমাকে ওটাকে স্টাডি করতে গেলে তোমাকে একটা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে, রাইট? কিন্তু এর থেকে যদি আরো জটিল মোশন হয়, ধরো পাখি উড়ছে, বা ধরো প্লেন উড়ছে, বা ধরো জলের নিচে মাছ খেলা করছে, তো সেইটাকে বোঝার জন্য কিন্তু শুধুমাত্র একতলীয় বা দ্বিমাত্রিক গতিতে কিন্তু হবে না। তখন তোমাকে ওটা বোঝার জন্য কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটেই দরকার। দেখো ধরো মাছ ঘোরাফেরা করছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং তার সঙ্গে জেড অ্যাক্সিস, ঠিক আছে? এক্স ওয়াই জেড, জেডটা কোন দিকে হয়? আমাদের যেহেতু এটা একটা বোর্ডের মধ্যে তো 3D ছবি আঁকতে পারবো না আমরা। এটা ধরো এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা ওপরে, আর জেড অ্যাক্সিসটা হচ্ছে বাইরের দিকে। মানে জেড অ্যাক্সিসটা মনে করো বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে, তো এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার এই জেড অ্যাক্সিসে থাকলে কি হবে? যে তুমি যে কোনো ত্রিমাত্রিক গতি সেইটাকে তুমি ওখানে ওর মধ্যে তুমি বুঝে ফেলতে পারো, বা ওটাকে তুমি পর্যবেক্ষণ করতে পারো, বিশ্লেষণ করতে পারো, রাইট? তাহলে এখানে তিনটে অ্যাক্সিস লেগেছে, তাই জন্য এটা 3D বা ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক কার্তেজীয় স্থানাঙ্ক সংস্থা। ঠিক? তাহলে আমাদের কার্টেসিয়ান সিস্টেম কত রকমের? 3 রকমের। একটা হচ্ছে 1D 2D 3D। তোমার সব থেকে তোমার মোশনটা বুঝে সব থেকে যেটা ছোট বা সব থেকে যেটা সিম্পল সেটাকে ব্যবহার করবে, ফালতু কমপ্লিকেশনে যাব না। যদি 3D লাগে তো 3D ইউজ করব, যদি 2D লাগে তো 2D ইউজ করব, যদি আমার 2D লাগে আমি 3D ইউজ করতে যাব না, রাইট? বোঝা গেছে? ওকে, চলো এবারে পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা একটুখানি বুঝে ফেলি। পোলার কোঅর্ডিনেট সিস্টেম মানে আগে যে সিস্টেমটা ছিল সেখানে কি কি দরকার ছিল? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আপাতত একতলীয় গতির কথা ভাবি, তো সেখানে কি দরকার ছিল? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। কিন্তু এখানে এখানে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে অন্য জিনিস। দেখো কি জিনিসটা? আচ্ছা একটা কথা বলো, যে কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে স্থানাঙ্ক সংস্থিতি আমরা করিটা কি? আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টের লোকেশনটাকে বোঝার চেষ্টা করি, তাই না? মানে মনে করো
আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শুধু নিচ্ছি। ধরো এই একটা পয়েন্ট পেয়েছি, পয়েন্ট পি। এই পয়েন্টের আমি এখান থেকে যাচ্ছি, যেতে 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 x1 দূরত্ব অতিক্রম করে আমি এখানে পৌঁছালাম। তারপর এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি y1 দূরত্ব অতিক্রম করলাম। ঠিক আছে, x1 দূরত্ব দিয়ে আমি এই পয়েন্টটাতে গেলাম, সেখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর গেলাম, আমি পি পয়েন্টটা পৌঁছে গেলাম। ঠিক, তো তাহলে এই পি পয়েন্টটাকে যদি আমি আইডেন্টিফাই করতে যাই, এই পি পয়েন্টটা যদি সম্বন্ধে জানতে চাই, বা এই পি পয়েন্টের পজিশনটাকে যদি আমি বুঝতে চাই, তাহলে কি নিতে হয় আমাদের? x1 আর y1। এটা নিলে কি হয়ে গেল? এটা নিলে তুমি বুঝে গেলে যে হ্যাঁ, x1 y1 বলে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাতেই পি বিন্দু হিসাবে আমি ওটাকে চিহ্নিত করছি। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক সংস্থা, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো ডেফিনেটলি তার গতিকে বোঝা, সবকিছু বোঝা, কিন্তু তার প্রাইমারিলি এবং বেসিক উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো পয়েন্টকে আইডেন্টিফাই করা, যে পয়েন্টটা কোথায় রয়েছে। আমাকে x1 y1 বললে আমি অন্য কোনো পয়েন্টে চলে যাব না, x1 y1 বললে আমি এই পয়েন্টেই যাব। ধরো বলা হলো তোমাকে এই পয়েন্টটা হচ্ছে, ধরো তোমাকে বলা হলো 3 3। তুমি জানো এক্স অ্যাক্সিস বরাবর 3 ঘর যেতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর যেতে হবে। তুমি এখানে 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 অন্য কোথাও যাবে না। তোমাকে 3 3 বলা হলে তুমি 3 3ই যাবে। আর তুমি জানো গ্রাফ পেপারে যদি প্লট করো তাহলে দেখতে পাবে যে 3 3 পয়েন্টটা কোথায় রয়েছে। তো তার মানে কোনো পয়েন্টকে ইউনিকলি, একদম নির্ভুলভাবে গণনা করা, সেটা হচ্ছে উদ্দেশ্য, রাইট? এবার সেই উদ্দেশ্যটা একমাত্র যে কার্টেসিয়ান সিস্টেম দ্বারাই হতে পারে তা নয়, পোলার সিস্টেমও করতে পারে, তবে তার স্টাইলটা একটু আলাদা। কি স্টাইলটা দেখি চলো। ধরো আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসই আগে আঁকলাম। তারপরে ধরো আমি পি পয়েন্টটাকে আমি পৌঁছাতে চাই, এই পি পয়েন্টটাকে আমি বুঝতে চাই পি পয়েন্টটা কত দূরে রয়েছে। তার জন্য x1 y1 বার করতে পারি, সেটা অন্য স্টাইলে। এই স্টাইলে কি হয় দেখি। ধরো মনে হলো কেন্দ্রবিন্দু থেকে এই দূরত্বটা হয়ে গেল r। ঠিক, তাহলে শুধু আর দিয়ে কি ওই পয়েন্টটাকে আমি নির্ভুলভাবে ধরতে পারবো? না, আর দূরে তো অনেকগুলো পয়েন্ট রয়েছে। দেখো তো, এই আর দূরে, কেন্দ্র থেকে আর দূরে অজস্র পয়েন্ট রয়েছে। তাহলে ওই পয়েন্টটাকে আমি ধরতে পারবো কি করে? পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে আরো একটা চলরাশি বা আর একটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ, এইবারে আমরা পারবো। এই আর আর থিটা এই দুটো বলে দেওয়াতে কিন্তু আমরা মোটামুটি ওই পয়েন্ট, যে কোনো পয়েন্টকে ধরতে পারবো। দেখো, থিটাটা যদি চেঞ্জ হয়, থিটাটা এইটা থিটা না হয় যদি এইটা থিটা হয়, তাহলে কিন্তু এই পয়েন্টটাকে জায়গায় আমি এই পয়েন্টটা পাবো। যদি বড় হয় তাহলে আমি এই পয়েন্টটা পাবো, আর যদি ছোট হয় এই পয়েন্টটা পাবো। কিন্তু এই পয়েন্টটার জন্য আর থিটা দিয়েই কিন্তু এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করা যাবে, এই পয়েন্টে পৌঁছানো যাবে। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? ওখানে ছিল x1 y1, এখানে কি আর আর থিটা। আর দিয়ে কেন্দ্র থেকে দূরত্ব বোঝানো হয়, আর থিটা দিয়ে এই যে হরাইজন্টাল অ্যাক্সিস বা এই যে অনুভূমিক অক্ষ, সেখান থেকে কতটা অ্যাঙ্গেল গেলে আমি পাচ্ছি সেইটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে ওখানে কি ছিল x1 y1, এখানে কি আর আর থিটা। তাহলে এখানে আমি কি পাচ্ছি পোলার সিস্টেমে? আর আর থিটা। আরটা হচ্ছে কি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বা সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব, আর থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, কোণ। কার থেকে কোণ? কার থেকে কোণটা করা হয়েছে? অনুভূমিক অক্ষ থেকে। এখানে কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে কিছু পাবে না, তোমাকে একটাই অ্যাক্সিস তুমি নিতে পারো, সেটা হচ্ছে অনুভূমিক অক্ষ। তো তাহলে অনুভূমিক অক্ষ, তো এই অনুভূমিক অক্ষ থেকে থিটা কোণ করলে এই জিনিসটা পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে আমার কাছে x1 y1 এর জায়গাতে এই সিস্টেমে কি পাচ্ছি? আর আর থিটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি কার্টেসিয়ান সিস্টেম থেকে পোলার সিস্টেমে তোমাকে যদি কনভার্ট করতে হয়, তাহলে কি করে করবে? কি করে করবে দেখি। প্রথমে কার্টেসিয়ান সিস্টেমটা তোমাকে দেখতে হবে। ধরো এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটার কার্টেসিয়ান সিস্টেম অনুযায়ী এর কোঅর্ডিনেট x1 y1, স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তোমাকে এটার পোলার ফর্মটা বার করতে হবে। পোলার ফর্মটা তুমি কি করে বার করবে? পোলার ফর্মটা তুমি এইভাবে বার করবে।
যে এটা কি, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। তোমাকে x1 আর y1 দেয়া আছে, তোমাকে আর থিটা বার করতে হবে। তুমি একটা জিনিস দেখো তো, এখান থেকে তুমি যদি পারপেন্ডিকুলার ড্রপ করো, লম্ব যদি টানো, এটা হয়ে গেছে x1, এটা হয়ে গেছে y1, তোমাকে আর বার করতে হবে। আর কি করে বার করবে তুমি দেখো, এখানে আমি পিথাগোরাস যদি ফেলে দিই, পিথাগোরাস ফেলে দিলে কি পাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছি, রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আমি আরটা পেয়ে গেলাম। থিটা কি করে পাবো দেখো, আমি যদি এখানে ট্যান থিটা বার করি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, হাইট বাই বেস, তাহলে y1 ডিভাইড বাই x1 পেয়ে যাব। তাহলে থিটা কি হবে, থিটাকে আমি লিখতে পারি, আচ্ছা এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ট্যান ইনভার্স। দেখো সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এইরকম জিনিস হয়। কি জিনিস আমি হালকা এক্সপ্লেন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো ট্যান থিটা যদি y বাই এক্স হয়, তাহলে থিটাকে লিখতে হয় ট্যান ইনভার্স y1 বাই x1, এইভাবে লেখা যায়। মনে করো যদি আমি ট্যান থিটা নিই, ট্যান থিটা কি করে, ট্যান কি করে, ট্যান একটা অ্যাঙ্গেলের উপরে কাজ করে, করে তোমাকে একটা ভ্যালু দেয়। আর ট্যান ইনভার্স কি করে, একটা ভ্যালুর উপর কাজ করে তোমাকে অ্যাঙ্গেল দেয়। ধরো তোমাকে বলা হলো ট্যান ইনভার্স 1, ঠিক আছে, একের উপরে ট্যান ইনভার্স চাপানো হলো, চাপিয়ে তোমাকে বলা হলো যে তাহলে অ্যাঙ্গেলটা কত, ট্যান ইনভার্স 1, মানে এখানে তো একটা ভ্যালু দেওয়া হবে, তার বদলে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে। ট্যানে কি হতো, ট্যানে একটা অ্যাঙ্গেল দেওয়া হতো, তার বদলে একটা ভ্যালু পাওয়া যেত, একটা মান পাওয়া যেত। এখানে কি করতে হচ্ছে, এখানে ট্যান ইনভার্স 1 করতে হচ্ছে, করলাম। দেখো ট্যান ইনভার্স তখন কি লিখতে পারি, ট্যান 1 মানে কি, ট্যান 45 বা ট্যান পাই বাই 4। তাহলে ট্যান ইনভার্স আর ট্যান এই দুটো কেটে গিয়ে তাহলে কি হয়ে গেল, পাই বাই 4। তাহলে বুঝতে পারলে ট্যান ইনভার্স কি জিনিস। ট্যান থিটা যদি y1 বাই x1 হয়, ট্যান তাহলে থিটা কি হবে, ট্যান ইনভার্স y বাই x, এই জিনিসটা হয়। তো এই জিনিসটাকে তোমাদের জানিয়ে রাখা। তোমাদের যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে বলা হলো যে তোমাকে দেয়া হলো যে x1 y1 এর জায়গায় তোমাকে দেয়া হলো 3 4, বলা হলো চলো আর থিটা বার করো। কি করে বার করব, আমি এই ফর্মুলাতে ফেলবো, আর ইকুয়াল টু কি লিখবো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে x1, এটা কি, এটা হচ্ছে y1। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তাহলে কি পাবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা কত হয় 9, এটা 16, 5। তোমরা অনেকে বলতে পারো যে স্যার প্লাস মাইনাস 5 কেন হলো না, শুধু কেন 5 হলো। তার কারণ আর মানে হচ্ছে এই পয়েন্টটা থেকে ডিস্টেন্স, আর ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, ধরো তুমি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাচ্ছ, কতটা তুমি গেলে সেটা কোনো নেগেটিভ হতে পারে না, তাই না। তো তাই জন্য এটা সবসময় প্লাস মাইনাস 5 এর মধ্যে শুধুমাত্র প্লাস 5টাই হবে, ফাইন। আর অ্যাঙ্গেলটা কি করে বার করব, থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কি y1 বাই x1 মানে 4/3, ব্যাস এটাই উত্তর। তোমার জানার দরকার নেই ট্যান ইনভার্স 4/3 কত হয়, অপশনে ওই রকম ভাবেই থাকবে, যে যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ ট্যান ইনভার্স 4/3 অপশনে আছে কিনা। তোমাদের অ্যাঙ্গেল সবকিছু জানার দরকার নেই, ওই জিনিসগুলো এইভাবেই থাকবে, ফাইন। ওকে, তাহলে মোটামুটি কার্টেশিয়ান থেকে পোলারে কি করে কনভার্ট করতে হয় সেটা আমি বুঝে গেলাম। ওকে, এরপরে কি করব, আমি যাব হচ্ছে ইয়ে থেকে, পোলার থেকে কার্টেশিয়ান যাব। পোলার থেকে কার্টেশিয়ান যাওয়া মানে কি, পোলার থেকে কার্টেশিয়ান যাওয়া মানে হচ্ছে, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটার আর হচ্ছে, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর, আর এটা অনুভূমিক অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, থিটা। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আর থিটা। তাহলে এখান থেকে আমাকে x1 আর y1টা বার করতে হবে, x1 আর y1 বার করতে হবে। কি করে বার করব চলো দেখি। একটা জিনিস বলো, cos থিটা কত হয়, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস। বেসটা কত x1, হাইপোটেনিয়াস কত r, তাহলে কি হচ্ছে
x1 ডিভাইডেড বাই r, তাহলে x1 কি হয়, x1 ইকুয়ালস টু r cos থিটা। ক্লিয়ার? এবারে সাইন থিটা কি হয়, সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ y1 বাই r, তাহলে y1 কি লিখতে পারি আমি, r সাইন থিটা। ঠিক, তাহলে দেখো x1 আর y1 বেরিয়ে গেল। ঠিক, তাহলে আমি r আর থিটা যদি পাই, r cos থিটা করলে আমি পেয়ে যাব x1, আর r sin থিটা করলে পেয়ে যাব আমি y1। যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাতে চাই, এক্সাম্পলটা কি করে করব, তোমাকে যদি বলা হয় যে r এর ভ্যালু হচ্ছে ধরো 4 মিটার, ধরো একক দেওয়ার দরকার নেই, একক পরে দিয়ে নিও, থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে x1 আর y1 কত পাবে, মানে এখানে তোমাকে বলে দিয়েছে কোন সিস্টেমটি যে 4 আর 60 ডিগ্রি, তোমাকে কার্টেশিয়ানে মানে আমাদের যেভাবে চিনি x1 y1 x অ্যাক্সিস y অ্যাক্সিস সেইভাবে আনতে হবে। কি করে করব, জাস্ট সিম্পলি ফর্মুলা পুট করব যে x1 ইকুয়ালস টু r cos থিটা, আর এর জায়গাতে 4 আর cos থিটার জায়গাতে cos 60। cos 60 কত হয়, cos 60 হয় হাফ, তাহলে 4 ইন্টু হাফ হয়ে যায় 2, আর এখানে y1 কি হয়ে যাবে r সাইন থিটা, আর এর জায়গা থেকে লিখবো 4, সাইন থিটার জায়গা থেকে লিখবো সাইন 60, সাইন 60 মানে 4 ইন্টু √3/2, তাহলে এটা হয়ে যায় 2√3। তাহলে এইখানে যদি r থিটার জায়গায় যদি আমাকে x1 আর y1 দিয়ে পুট করতে, তাহলে আমি কি লিখতাম, এইটা স্থানাঙ্ক হতো 2, 2√3। বুঝলে? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, কার্টেশিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্টেশিয়ান সিস্টেমটা কি করে কাজ করে সেটার থিওরিটাও দেখলাম, এবং সেটা কি করে কাজ করে সেটাও বুঝলাম, এবং তার সাথে সাথে মোটামুটি একটা দুটো ছোট নিউমেরিক্যাল করেও অ্যাপ্লাই করে দেখে নিলাম ফর্মুলাটা কিভাবে কি করতে হয়। ফাইন। এরপরে কি রয়েছে, এরপরে এখন যেটা পড়বো সেটা হচ্ছে স্থিতিগতির ব্যাপারটা আরেকটু এবার একটু খতিয়ে দেখব। কি আছে, যে মোশন, মোশন মানে গতি। গতি কত রকমের হয় স্যার? গতি দু রকমের হয়, একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে ঘূর্ণন। আবর্ত গতি আর চলন গতি জিনিসটা কি, চলো পড়ি। ট্রান্সলেশনাল মোশন মানে হচ্ছে যে গতিতে একটি বস্তুর মধ্যে কণাগুলির অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তাকে চলন গতি বলে। মানে কি, ধরো তুমি একটা কণাগুলির অবস্থানের কোনো পরিবর্তন হয় না, না, কণাগুলির অবস্থানের দূরত্ব পরিবর্তন হয় না। হ্যাঁ, দূরত্ব পরিবর্তন হয় না মানে কি জিনিসটা, ধরো তুমি একটা বস্তু নিলে, সেই বস্তুটা এই রকম দেখতে, এই বস্তুটার মধ্যে ধরো তুমি তিনটে বিন্দু নিলে, তিনটে কণা নিলে, ধরো এটার নাম দিলে 1, এটার নাম দিলে 2, এটার নাম দিলে 3। বস্তুটা যদি গতিশীল যদি হয়, তাহলে এমন ভাবেই গতিশীল হবে যে এই কণাগুলোর মধ্যে কোনো দূরত্বের পরিবর্তন হবে না, কণাগুলো যেন একইভাবে যায়। তুমি ভেবে দেখো তো, যদি কোনো জিনিস যদি ঘুরতে থাকে, যদি ঘোরে, তাহলে কি হবে, কণাগুলো কিন্তু আগের জায়গায় থাকবে না, একজন আরেকজনের উপরে বা একজন আরেকজনের কাছে চলে যেতে পারে, তাই না? ধরো যদি ঘুরতে থাকতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু এই পয়েন্টটা উপরে চলে আসতো, এই পয়েন্টটা নিচে চলে আসতো, এই পয়েন্ট এদিকে চলে যেত। সেইটা করলে কিন্তু হবে না। তো তাহলে কি হতে হবে, যে এখানে কণাগুলির অবস্থান একই থাকতে হবে, মানে এ উপরে ছিল, এ উপরে আছে, এ মিডিলে, এ নিচে, তো এ নিচে, এদের মধ্যে লোকেশনের পরিবর্তন, এদের মধ্যে কি কোনো ডিস্টেন্সটা কি চেঞ্জ হচ্ছে না, ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না, তাহলে ঠিক আছে। তাহলে এই অবস্থাটাকে আমরা বলতে পারবো ট্রান্সলেশনাল মোশন বা চলন, যে গতিতে বস্তুর মধ্যে কণাগুলির অবস্থানের দূরত্ব পরিবর্তন হয় না, মানে বস্তুটা এখান থেকে এখানে চলে গেল, কিন্তু কণাগুলোর মধ্যে কোনো দূরত্বের পরিবর্তন হয়নি, কণাগুলি আগে যেরকম ছিল এখনো সেভাবেই রয়েছে, এ উপরে, আর দ্বিতীয় পয়েন্টটা যতটা নিচে ছিল ততটা নিচে,
তারপরটা ততটাই নিচে। দেখো এখান থেকে এটা ধরো প্রাথমিক অবস্থা থেকে এটা যদি একটা মাধ্যমিক অবস্থা হয় আর এটা যদি অন্তিম অবস্থা হয়, তাহলে দেখো কি হয়ে গেল যে এখানে কিন্তু কণাগুলোর কিন্তু ওরিয়েন্টেশন, কণাগুলোর যে পরিবর্তন কিছু হলো না, কণাগুলো যে যেখানে ছিল সে সেখানেই ভাবেই রয়েছে, ওইভাবেই যাচ্ছে, রাইট। আচ্ছা, এরপরে দেখো বলবো সরল গতি, রেক্টিলিনিয়ার মোশন। সরল গতি বা সরল রৈখিক গতি, যেটাই বলতে পারো সেটাই ঠিক লাগবে। সরল গতি বা সরল রৈখিক গতি, ঠিক আছে। দেখো সেখানে কি হচ্ছে, বলছে যে যে গতিতে কণাগুলির অবস্থানগুলিকে যুক্ত করলে সমান্তরাল সরলরেখা তৈরি হয়। মানে দেখি কণাগুলিকে যুক্ত করে দেখি। কণাগুলিকে যুক্ত করে দেখি, ধরো এই কণার সাথে এই কণাটা, ঠিক আছে, এই অবস্থা থেকে এই অবস্থাতে এবং এই অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যে কণাগুলো যোগ করছি। দ্বিতীয় কণাটির সাথে দ্বিতীয় কণা এবং তৃতীয় কণাটির সাথে তৃতীয় কণা। এটা ছিল প্রথমে, কিছুটা দূর যাওয়ার পর এই অবস্থা এসছে, তারপরে শেষ অবস্থা থেকে এইখানে এসছে। এখানে দেখো কণাগুলির যে অবস্থা সেইগুলোকে যদি একটা ডটেড লাইন দিয়ে যোগ করি, তাহলে দেখো কি পাচ্ছি আমি, সমান্তরাল সরলরেখা পাচ্ছি। তাহলে একটা অবজেক্ট যদি এইভাবে গতিশীল হয় যে তার মধ্যে থাকা বিন্দুগুলো যতই যাক না কেন, সেই বিন্দুগুলোকে যদি আমি কানেক্ট করতে 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 যাই, তাহলে আমি সবসময় সমান্তরাল সরলরেখা পাবো। সেই গতিটাকে বলে হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি, রাইট। আবার চক্রগতি গতি কি কাকে বলে, চক্রগতি বা কার্ভিলিনিয়ার মোশন কাকে বলে? ধরো একটা অবজেক্ট ছিল এই রকম, সে এখানে গেছে, তারপর এখানে গেছে, তো এখানে তিনটে পয়েন্টের মোশন আমি এইভাবে পাবো, তাই না? তাহলে দেখো ফার্স্ট পয়েন্ট, এখানের ফার্স্ট পয়েন্ট আর এখানের ফার্স্ট পয়েন্ট, এদেরকে জয়েন করলে আমি কিন্তু প্যারালেল স্ট্রেট লাইন পাচ্ছি না, সমান্তরাল সরলরেখা পাচ্ছি না, সমান্তরাল বক্ররেখা পাচ্ছি। তো একটা অবজেক্ট, একটা বস্তু যদি এইভাবে গতিশীল হয় যে সেটার গতির বিভিন্ন দশাতে যদি তাদের মধ্যে থাকা কণাগুলিকে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করতে থাকি, তাহলে সেখানে কিন্তু বক্ররেখা পাচ্ছি। এই জিনিসটাকে বলে হচ্ছে বক্রগতি বা চক্রগতি বা কার্ভিলিনিয়ার মোশন। মানে তোমার মোশনটা হচ্ছে এমন ভাবে যাচ্ছে যেন একটা কার্ভ তৈরি হচ্ছে, একটা বক্ররেখা তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। আচ্ছা, দেখো এখানে কি বলেছি, যে গতিতে কণাগুলির অবস্থানগুলিকে যুক্ত করলে সমান্তরাল বক্ররেখা তৈরি হয়, তাকে বলা হয় কার্ভিলিনিয়ার মোশন, তাই। আচ্ছা, এবার কি রোটেশনাল মোশন বলবো। রোটেশনাল মোশন মানে আবর্ত গতি। এখানে কি যদি কোনো বস্তু এইভাবে গতিশীল হয় যে তার মধ্যে থাকা কণাগুলি দূরত্ব পরিবর্তিত হয় এবং কণাগুলির গতিপথে যুক্ত করলে একটি বৃত্ত তৈরি হয়, তাকে আবর্ত গতি বলে। ধরো একটা, এটা হচ্ছে ঘূর্ণনের অক্ষ, একটা বস্তু নিয়েছি আমি এরকম অদ্ভুত দেখতে, তো বস্তুটা কি হচ্ছে, চারিদিকে ঘুরপাক খাচ্ছে। তো ধরো এখানে 1 2 3 তিনটে বিন্দু নিয়েছি। এই বিন্দুটা যেহেতু অবজেক্টটা পুরোটা ঘুরছে, বস্তুটা পুরোটা ঘুরছে, এই বিন্দুটা যখন চারিদিকে ঘুরে আসবে তখন তার গতিপথটাকে যদি আমি ডটেড লাইন দিয়ে অ্যাড করি, তাহলে একটা সার্কেল তৈরি হচ্ছে, একটা বৃত্ত তৈরি হচ্ছে। শেষ পয়েন্টটাকে, তাকেও যদি দেখি একটা বড় বৃত্ত, আর শেষের পয়েন্টটা করলে একটা মেজো বৃত্ত তৈরি হচ্ছে। তো যাই হোক না কেন, মজার কথা ছেড়ে বলি যে প্রত্যেক কটা বিন্দু যখন পুরোটা যখন ঘুরে আসছে তখন একটা বৃত্ত তৈরি করছে। এই জিনিসটাকে কি বলছে, এই জিনিসটাকে বলা হচ্ছে রোটেশনাল মোশন বা আবর্ত গতি। এই আবর্ত গতি কত রকমের হয়? আবর্ত গতি দু রকমের হয়। একটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি মানে ধরো এইটা হচ্ছে পরমাণুর মধ্যে, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারিদিকে একটা ইলেকট্রন ঘোরাঘুরি করছে, এই গতিটা কি, এই গতিটাকে বলছে বৃত্তীয় গতি। বা ধরো সূর্য মাঝখানে রয়েছে, পৃথিবী চারদিকে ঘুরে আসছে, তাহলে পৃথিবীর এক্সাম্পলটা বাদ দিলাম, চাঁদের এক্সাম্পলটা ধরি। ধরো পৃথিবী মাঝখানে রয়েছে, চাঁদ তার চারিদিকে ঘুরে আসছে, এই যে গতিটা, এই গতিটা কি টাইপের গতি? এই গতিটা হচ্ছে বৃত্তীয় গতি। আর ঘূর্ণ গতি, স্পিন, স্পিনটা কি? স্পিন মানে মনে করো একটা পাখা চালিয়েছি, পাখাটা ঘুরছে, ও কিন্তু নিজের অক্ষতেই ঘুরছে। আর এখানে ইলেকট্রনগুলো দেখো এই নিউক্লিয়াসের অক্ষ বরাবর ঘুরছে। আর পাখা কিভাবে ঘুরছে? পাখা নিজের অ্যাক্সিস বরাবর ঘুরছে, তার মানে এর অ্যাক্সিসটা এর কেন্দ্র দিয়েই যাচ্ছে।
এইখানেও যে বস্তুটা এঁকেছিলাম, এখানেও দেখো এর কেন্দ্রটা কিন্তু ভিতর দিয়েই রয়েছে, তার মানে এর গতিটা কিন্তু বৃত্তীয় গতি না, এর গতিটা হচ্ছে ঘূর্ণ গতি, রাইট? তাহলে আশা করি বুঝতে পারলে যে বৃত্তীয় গতি ঘূর্ণ গতির মধ্যে কি তফাৎ। আরেক রকমের গতি আছে, সেইগুলোকে বলে মিশ্র গতি। মিশ্র গতি কি রকম? ধরো পৃথিবীর গতি, পৃথিবীর গতিতে কি হচ্ছে, পৃথিবী কি হচ্ছে নিজের অক্ষের মধ্যে ঘুরছে, মানে ঘূর্ণন। আর কি হচ্ছে, ও কি করছে, বৃত্তীয় গতি করছে, মানে সূর্যের চারিদিকে ঘুরে আসছে। ও কিন্তু দুটো একসাথে করছে, ঠিক? তো যখন দুটো টাইপের মোশন একই রকম বা দুটো টাইপের গতি একসাথে হচ্ছে, তখন আমি এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো? এটাকে আমি ঘূর্ণ গতিতে ফেলবো না বৃত্তীয় গতিতে ফেলবো? অবভিয়াসলি কোনোটাতেই ফেলতে পারবো না, কারণ দুটোই একসাথে হচ্ছে। তখন সেটাকে বলছি মিশ্র গতি। বা ধরো তুমি সাইকেল চালাচ্ছ বা বাইক চালাচ্ছ, ওখানে কি হচ্ছে, চাকাটার মধ্যে কি হচ্ছে, চাকাটা কিন্তু ঘূর্ণ গতি প্রাপ্ত হচ্ছে। আর চাকার উপরে বসে আছে সাইকেল, সাইকেলে বসে আছে তুমি, সেই যাচ্ছ একটা লম্বালম্বি, ঠিক আছে, সেটাকে সরলরৈখিক গতি। তো তাহলে এখানে কিন্তু ওই পুরো সংস্থাটার মধ্যে দু রকম গতি যাচ্ছে, একটা ঘূর্ণ গতি, একটা সরলরৈখিক গতি। তো তখন এই গতিটাকে বলা হবে মিশ্র গতি, ঠিক আছে? তো স্থিতি গতি নিয়ে যা বলার ছিল সেটা এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করলাম। এর পরের চ্যাপ্টার, এর পরের ভিডিওটার মধ্যে আমি, ওটা খুব ইম্পর্টেন্ট হবে, সেখানের মধ্যে অনেক শর্টকাট এবং অনেক দারুণ দারুণ প্রবলেমস ডিসকাস করব, যেগুলো আমার মনে হয় বাংলা ইউটিউবে কখনো ডিসকাস হয়নি। তো সেই ভিডিওটা হচ্ছে সরণ এবং দূরত্ব তার উপরে। তো সেই ভিডিওটা ডেফিনেটলি দেখতে ভুলবে না। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এতক্ষণ অবধি যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে জানিয়ে দাও যে নতুন ফিজিক্স একটি চ্যানেল এসছে, যেখানে ডিটেলসে সমস্ত রকম ভাবে, শুধুমাত্র বোর্ডস নয়, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের জন্য না, শুধুমাত্র সিবিএসই বা আইসিএসির জন্য না, এমনকি একদম নিট বা জেইর জন্য তোমাদেরকে পুরোপুরি কমপ্লিটলি প্রিপেয়ার করে দেওয়া হবে। এত ডিটেলসে ক্লাস তোমাকে আর কোনো চ্যানেল প্রোভাইড করা হবে না, তুমি এটা দেখেই নিয়ে এসো। আর আমার মনে হয় তোমরা অলরেডি আগে অন্যান্য চ্যানেল হতে দেখেছো, সেখান থেকেই নিশ্চয়ই আমার চ্যানেলটা এসছো। আমার চ্যানেলটা ছোট চ্যানেল, আমরা চাইছি খুব তাড়াতাড়ি গ্রো করতে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর দেখা হচ্ছে পরের ক্লাসে, ততদিন পড়াশোনা করতে থাকো, কিপ স্মাইলিং, কিপ স্টাডিং। আর আমি ততক্ষণে বলছি বাই বাই।